শুয়ে শুয়ে বিড়বিড় করো, বাচ্চা আকাশ থেকে পড়বে। বাচ্চা পেট থেকে পড়বে জানি, সেটা আমার পেট হোক আর আপনার, সেটা নিয়ে সমস্যা নেই। রোশন হাতের ঘড়ি খুলে বেশ সিরিয়াস ভাবেই জিজ্ঞেস করলো, তুমি কি জানো বেবি কিভাবে হয়? জি। প্লিজ বলো কিভাবে হয়। অবুল বললে। রোশনের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে বলল, জানতাম উত্তরটা এমন হবে, বিয়ে করেছি বাচ্চা মেয়ে, উত্তর তো এমন হবে। সারা ফোঁস করে উঠে বলল, বাচ্চা বিয়ে করতে বলেছিল কেউ? কথায় কথায় ছ্যাঁত করে ওঠাও বাচ্চাদের লক্ষণ। বাচ্চা এত ইজি ব্যাপার না সারা। আমি তোমাকে এখন স্পর্শও করিনি, বিকজ তুমি আমাকে এখন অ্যাকসেপ্ট করতে পারোনি। যেদিন তুমি আমার হৃদয়ের কাছাকাছি আসতে পারবে, সেদিন আমার হার্টবিট কন্ট্রোল করতে একটা যুগ কেটে যাবে। স্পর্শ তো দূরে থাক, আইনও তুমি এগুলো বুঝবা না। সারা মুগ্ধ হয়ে রোশনের কথা শুনছে। এত ভালো লাগে কেন ওনার কথা শুনতে? পৃথিবীর সব মিষ্টি যেন ওনার কথা বলার ধরনে মিশ্রিত। এমন সময় জিনাত না বলেই ঘরে প্রবেশ করলো। এমন মুহূর্তে জিনাত আসাতে সারা বিব্রত হলো। জিনাত একটা ড্রেস পরে এসে রোশনকে দেখিয়ে বলল। রোশন জিনাতের দিকে না তাকিয়েই বলল, নাইস, আমরা ঘুমাবো, তুমি এসো এখন। বারবার রোশনের থেকে প্রত্যাখ্যান হয়েও জিনাত আবারও রোশনের কাছে আসে। এই আসার কারণটাই বাকি, এখানেও কি কোনো কাহিনী আছে সেটা সারার অজানা। অতীতে কি কিছু ছিল? জিনাত রুম থেকে যেতেই রোশন ঘরের দরজা লাগিয়ে দিল। সারার দিকে তাকাতেই সারা মুখ বাঁকিয়ে বলল, নাইস। রোশন মাথায় হাত দিয়ে বলল, এইবার এই নাইস আর কতদিন শুনবো কে জানে। আল্লাহ বাচ্চাও আমাকে। রাত 11টা বাজে। মেসের ছেলে মেয়েদের জন্য রাত 11টা আহামরি কোনো রাত নয়। গ্রামের মানুষের এক ঘুম হয়ে যায় রাত 11টায়, কিন্তু শহরে মেসে থাকা ছেলে মেয়েদের জন্য রাত 11টা মানে কেবলই সন্ধেবেলা। তন্ময় পরপর 3টে টিউশনি শেষ করেছে। লাস্ট টিউশনিটা ছিল ছোঁয়াদের এক ভাড়াটিয়ার মেয়ের। তন্ময় অন্য টিউশনিগুলো সপ্তাহে 3 দিন পড়ালেও ছোঁয়াদের বাসার ভাড়াটিয়ার মেয়েকে শুক্রবারেও মিস দেয় না। স্টুডেন্টের মা বাবার কাছে তন্ময় এই জন্য খুব প্রশংসনীয়। এত ভালো একজন ছাত্র তন্ময়। টিউশনিতে অভিজ্ঞতাও অনেক ভালো। এই যুগে কেউই সপ্তাহে 7 দিন পড়ায় না। রেগুলার স্টুডেন্টের মায়ের এত এত প্রশংসা শুনতে শুনতে অভ্যস্ত তন্ময়। কিন্তু স্টুডেন্টের মা জানে না তন্ময় এই বাসায় কেন রোজ পড়াতে আসে। কারণটা একমাত্র ছোঁয়া। কেবল ছোঁয়াকে দেখতে পারবে বলেই এই টিউশনিটা করানো। পড়ানো শেষ হলে তন্ময় ছোঁয়াকে মেসেজ করলো, পড়ানো শেষ আমার, বাইরে এসো। তন্ময়ের মেসেজ পেয়ে ছোঁয়ার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটলো। ঠোঁটে মুচকি হাসি নিয়ে ছোঁয়া বাইরে এসে রিপ্লাই করলো, এসেছি। তন্ময় বাইরে এসে দেখলো ছোঁয়ার গায়ে একটা সাদা টি শার্ট, পরনে কালো প্লাজো, মাথায় একটা সাদা রঙের ক্যাপ, চুলগুলো ছেড়ে দেওয়া। ছোঁয়া সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন চাপছে। তন্ময় এসে একটা শুকনো কাশি দিল। শব্দ শুনেই ছোঁয়া তো চোখ তুলে তাকালো। 2 ঠোঁটের মাঝে কিঞ্চিত ফাঁকা, খানিকটা মুগ্ধতা, খানিকটা অবাক করা চাহনিতে তাকিয়ে আছে ছোঁয়া। এই যে সিমসাম পোশাকে তন্ময়কে এত মোহনীয় দেখাচ্ছে কেন? ধবধবে পরশা শরীর, নাকের ডগায় কালো মিশমিশে তিলটার থেকে ছোঁয়া যেন চোখই সরাতে পারছে না। টিভির পর্দায় যে হ্যান্ডসাম সুদর্শন নায়কদের দেখতে হয়, তারা তো কেউ তন্ময়ের মতো সুন্দর নয়। তন্ময়ের তো সিনেমার জগতে থাকা উচিত। আল্লাহ কি সব সৌন্দর্যই একটা মাত্র ছেলের ভেতরেই ঢেলে দিয়েছেন? ছোঁয়াকে এইভাবে তাকাতে দেখে তন্ময় কিছুটা লজ্জা পাচ্ছে। ঠোঁটে লাজুক হাসি চেপে রেখে ছোঁয়াকে বলল, কি দেখছো? ছোঁয়া চোখের দৃষ্টি সরিয়ে ফেলে বলল, আমাকে তুমি বলবি না, আমার কেমন যেন লাগে। তন্ময় মোহনীয় চোখে ছোঁয়ার লাজুক চোখের পাতায় তাকিয়ে বলল, নিজের বউকে কেউ তুই বলে নাকি? ছোঁয়া ভীষণ লজ্জা পেল। সে অন্যদিকে ঘুরে বলল, আমি তোর বউ নাকি? তন্ময় মৃদু স্বরে বলল, এই মুহূর্তে তোমার লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে ফিল করলাম আমার বউ সামনে দাঁড়িয়ে আছে, একমাত্র আমার সামনে। যেভাবে লজ্জা পাবে, আমার বউ না হলে তুমি এভাবে লজ্জা পাচ্ছ কেন? ছোঁয়া চোখ মুখ থেকে লজ্জা আড়ালের বৃথা চেষ্টা করলো। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল,
লজ্জা পাচ্ছি। যা তুই, অনেক রাত এখন। ছোঁয়া ছোঁয়া ছোঁয়া। 3 বার ডাকলো তন্ময়। কি সুন্দর মধুর আবেদনময়ী ছিল সেই ডাক। ছোঁয়া ভেতর থেকে উল্লাসিত আনন্দে তার তন্ময়কে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। পছন্দের মানুষ ডাকলেও এত সুন্দর শোনায় বুঝি? ছোঁয়া নিজের ভালো লাগা ভেতরে চেপে ধরে বলল, বল। তন্ময় ফিসফিস করে বলল, সমস্যা কি ছোঁয়া? কোনো সমস্যা? তন্ময় আবারও ফিসফিস করে ছোঁয়ার দিকে ঝুঁকে বলল, আমাকে বুঝিস না কেন তুই? ছোঁয়া তন্ময়ের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি বুঝবো তন্ময়? কেমন যেন দুজনে দুজনের হৃদয়ের অনেকটা কাছাকাছি এই মুহূর্তে। কিছু মুহূর্ত অটোমেটিকই এমন ভাবে তৈরি হয়ে যায়। তন্ময় ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি ছোঁয়া, এটা কেন বোঝো না তুমি? কিন্তু আমি বাসি না তন্ময়, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তন্ময় ছোঁয়ার হাতটা ধরে ফেললো খপ করে। তন্ময়ের স্পর্শ পেতেই কেঁপে উঠল ছোঁয়া। হৃদয়ে ছোট্ট ঝড় উঠল ভালোবাসার। তন্ময় ছোঁয়ার হাত ধরে বলল, বেস্ট ফ্রেন্ডরা কি হাজব্যান্ড ওয়াইফ হতে পারে না? একটা সুযোগ তো দাও ছোঁয়া। ছোঁয়া হাত মুচড়িয়ে বলল, প্লিজ তন্ময়, দিন দিন তোর পাগলামি বাড়ছে, ছাড়া কমছে না। কেমন নির্লজ্জ বেহা হয়ে যাচ্ছিস। ভালোবাসা তো দিন দিন পারে ছোঁয়া। ধরে নাও আমি তোমার পাগল বেহায়া নিরজ্জ প্রেমিক। ছোঁয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, এমন বেহায়া প্রেমিক লাগবে না আমার। আচমকা তন্ময় ছোঁয়ার গালে ঠোঁট ডুবিয়ে দিয়ে বলল, আমার গভীর স্পর্শ দিয়ে গেলাম, দেখি তো আমাকে ছাড়া তুমি কি করে থাকতে পারো। বলেই তন্ময় হাসতে হাসতে বেরিয়ে গেল। ছোঁয়া চোখ বড় বড় করে গালে হাত দিয়ে তন্ময়ের দিকে তাকিয়ে রইল। রাত 12টা বাজে। দীপ্ত আর মৃন্ময়ের মাথা খাটের ওপর আর পা ওয়ালে বাঁধানো। মৃন্ময় তরির সাথে কথা বলার জন্য পিহুর নাম্বারে বারবার কল দিচ্ছে, কিন্তু পিহু বরাবরই ফোন কেটে দিচ্ছে। মৃন্ময়ের আগে গট গট করতে করতে বলল, আমার বোন না রাক্ষসী বুঝি না, কর্কশ মহিলা একটা। নিজের তো কোনো অনুভূতি নেই, ভাইয়ের অনুভূতিও বোঝে না। জানে যে আমি ফোন রিসিভ করলেই বলবো তোরির সাথে কথা বলিয়ে দিতে, সেটা বুঝেই ফোন কেটে দিচ্ছে। দীপ্ত ফোন চাপতে চাপতে বলল, বোন বড় হয়েছে, দেখ তার সাথে প্রেম করছে, তুই বা ডিস্টার্ব করছিস কেন? মৃন্ময় খুব কনফিডেন্টলি বলল, ওসব বোঝে না। বুঝলেও তোকে বলবে? মৃন্ময় ওয়াল থেকে পা নামিয়ে দীপ্তের পেটের উপর উঠিয়ে দিয়ে বলল, প্রেম করলে করুক, কিন্তু তোর মতো চরিত্রহীন কারোর সাথে যেন না করে। দীপ্ত মৃন্ময়কে লাথি মেরে বলল, শালা যদি তোর বোন না হতো একটা চান্স নিতাম, ভাগ্য ভালো বোনটা তোর। মৃন্ময় দীপ্তের হাত থেকে দীপ্তের ফোনটা কেড়ে নিয়ে বলল, দেখি কোন মাতার বোনের বোনের সাথে চ্যাট করছিস, কোন বলদের বোন তোর সাথে কথা বলে। দীপ্ত মৃন্ময়ের মাথায় একটা চাটি মেরে বলল, শালা ভাবি হয় তোর, সম্মান দিয়ে কথা বল। মৃন্ময় ভ্রু কুঁচকে দীপ্তের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ভাবি? কার ভাবি? এত রাতের মাঝে পয়টা হলো কইতো? দীপ্ত মৃদু হেসে বলল, গতকাল থেকেই। মৃন্ময় তন্ময়কে উদ্দেশ্য করে বলল, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জাতির ক্লাস তন্ময় ভাই, আপনি কি জানেন গুরু দ্বীপের প্রেম হলো কবে, কখন? তন্ময় খাতায় ম্যাথ করছিল। মৃন্ময়ের কথায় কলম থামালো, মুচকি হেসে বলল, আমি তো গতকালই ওকে সান্ত্বনা দিচ্ছিলাম, কখন কি ঘটালো? মৃন্ময় দীপ্তের ফোন থেকে ফোন আড়ালি নিয়ে মেসেজ লিখল, জান একা একা ঘুম আসছে না, নিড ইউ। মেসেজ লিখে নিজে নিজেই জোরে জোরে হেসে উঠল। দীপ্তের সন্দেহ হলো, দীপ্ত মৃন্ময়কে খুব ভালো করেই চেনে, নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছে। মৃন্ময়ের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেসেজ রিমুভ ফর এভরিওয়ান করতে গিয়ে অনলি ফর মি করে ফেলেছে। দীপ্ত ফোন ছুঁড়ে মেরে বলল, দেখ কি করলাম, মেসেজ রিমুভ করতে গিয়ে এভরিওয়ানের পরিবর্তে অনলি মি করেছি। দিলি তো আমাকে মেয়েটার কাছে চরিত্রহীন বানিয়ে। এই মেয়ে হাত থেকে ছুটে গেলে আমি মৃন্ময়ের ঘুমন্ত অবস্থার ছবি তুলে ফেসবুকে আপলোড দেব। ইসরে,
মেয়েটা কত সুন্দর দেখতে, সারাক্ষণ আমার চোখের সামনে ভাসছে। দেখিস যেন ফেক আইডি না হয়। দীপ্ত হতাশ হয়ে বলল, এটা যদি কোনো এরের আইডি হয়, আমি সেই এরেকেই বিয়ে করব, তবু আর সিঙ্গেল থাকবো না। কেটে গিয়েছে 7 দিন। রুমের দরজা জানলা সব বন্ধ করে অন্ধকার রুমের ফ্লোরে বসে আছে জিনাত। ঘন্টাখানিক সময় ধরে সে কাঁদছে। চোখের সামনে সারাক্ষণ ভেসে উঠছে রোশন আর সারার দাম্পত্য জীবন। আজ রোশনের পাশে তার থাকার কথা ছিল। সামান্য একটা ভুল তাকে রোশনের জীবন থেকে ছিটকে অনেক অনেক দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। জিনাত কিছুতেই রোশনের পাশে সারাকে মেনে নিতে পারছে না। দিন দিন মনটা আরো বিষের মতো হয়ে উঠছে তার। যে কোনো কিছুর বিনিময়ে সারাকে সরিয়ে রোশনকে তার জীবনে আনতেই হবে, প্রয়োজনে সারাকে খুন করতে হলেও। এমন সময় জিনাতের ঘরের দরজায় কেউ ধাক্কা দিল। সাথে সাথে বাইরের আলো গিয়ে অন্ধকার রুমটা পরিষ্কার ফর্সা করে ফেললো। জিনাত দ্রুত চোখের পানি মুছলো। ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে দেখলো সারা তার রুমে প্রবেশ করছে। সারাকে দেখেই জিনাতের চোখ দুটো যেন আগুনের মতো আকার ধারণ করলো। সারা কেন এসেছে সেটা বলার আগেই জিনাত ফোঁস করে বলে উঠল। সারা জিনাতের ব্যবহার দেখে অবাক হয়ে জিনাতের দিকে তাকালো। বিয়ের পরেই প্রথম সারা জিনাতের রুমে প্রবেশ করেছে। চারিদিকে চোখ বুলিয়ে দেখলো ওয়ালে কয়েকটা ছবি টাঙানো। তার মাঝে একটা ছবিতে চোখ আটকে গেল। রোশন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আর জিনাত হাসি খুশি মুখে। ছবিটা দেখেই সারার সর্বাঙ্গে আবারও আগুনের মতো জ্বলে উঠল। সে কোনোভাবেই জিনাতের পাশে রোশনকে সহ্য করতে পারছে না। হঠাৎ কেন জিনাতকে নিয়ে সারার মাঝে এত জেলাসি সেটা সারা নিজেও জানে না। এই জেলাসি দিন দিন কেমন বেড়েই চলেছে। জিনাত সারার থেকে কোনো রেসপন্স না পেয়ে আবারও বলে উঠল। সারার হাতে ছিল ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু। সেই ঝাড়ুটা জিনাতের দিকে ছুঁড়ে মারল সে। সাথে সাথেই ঝাড়ুটা গিয়ে জিনাতের গায়ে লাগলো। জিনাত সারার সাহস দেখে অবাক হয়ে চোখ বড় বড় করে সারার দিকে তাকালো। ঝাড়ুটা ঝাড়ি মেরে দূরে ফেলে দিয়ে বলল। সারা আলগোছে শাড়িটার কোমরে গুজে বুকে হাত বেঁধে দাঁড়ালো। চোখে মুখে তীব্র বিরক্তি নিয়ে উত্তর দিল, ভালো ব্যবহার যার ভালো লাগে না তাকে ঝাড়ুই দিতে হয়। আপনি কি ভেবেছেন আমার সাথে খারাপ ব্যবহার করবেন আর আমি রোজ আঙুল চুষবো? আপনার ফুপি আমাকে বলেছে আপনার ঘর ঝাড়ু দিয়ে দিতে। এমনিতেও আমার খেয়ে অনেক কাজ আছে। আপনার ঘর আমি ঝাড়ু দিতে আসিনি, ঝাড়ুটা আপনার হাতে ধরিয়ে দিতে এসেছিলাম। সারার সাথে ভালো ব্যবহার করলে ভালো রূপ দেখবেন, আর খারাপ ব্যবহার করলে খারাপ রূপ দেখবেন। বাই দ্য ওয়ে, আপনি না এ বাড়ির আত্মীয়? আপনি কি এ বাড়ির ফিক্সড আত্মীয়? জিনাত স্পষ্ট বুঝতে পারলো সারা তাকে কি বোঝাতে চাইছে। এ বাড়িতে থাকা নিয়ে কিছু বোঝালো নিশ্চয়ই। জিনাতের ইচ্ছে করছে সারার গালে একটা থাপ্পড় মারতে, গাল ভেঙে দিতে ইচ্ছে করছে। জিনাত রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল। সারা ওয়ালের দিকে তাকিয়ে বলল, আপনার ফুপি বাড়ি এটা, এর বেশি আর কিছু না। ওয়াল থেকে পরপুরুষের সাথে কিছু জয়েন্ট ছবি নামিয়ে ফেলুন। আপনার তো পাপের ভয় নেই, কিন্তু আমার স্বামী ভালো মানুষ, ওনার পাপের ভয় আছে। ওনার ওয়াইফ হিসেবে ওনার পাপ আমি বাড়াতে দিব না। জিনাত কণ্ঠে খানিকটা জিদ নিয়ে জিজ্ঞেস করলো। সারা জিনাতের কাছাকাছি এগিয়ে গেল। জিনাতের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল, অন্যের জামাইয়ের সাথে কোনো আত্মসম্মান থাকা মেয়ে রাখে না। যদি ওই ছবি রাখেন তাহলে বুঝবো আপনার কোনো আত্মসম্মানই নেই। সারা কেমন যেন নিজের ভেতরে নেই, মুখে কিছুই পাচ্ছে না তার বলতে। জিনাত অবাক হয়ে প্রশ্ন করলো। সারা বিরক্ত কণ্ঠেই জবাব দিল। জিনাত খানিকটা উগ্রতার সাথে বলল, আমার হৃদয়ের বাগানের মালি রোশন সিদ্দিকী, উনি যদি ফুলের যত্ন নেন তাহলে কোনোদিন সুখের বাগান ছাড়খাড় হবে না। সারার মন খারাপ, বুকটা ফেটে কান্না আসছে তার। খুব অল্প সময়ের মাঝে আরিয়ানের নামটা হৃদয় থেকে অস্পষ্ট হয়ে রোশন সিদ্দিকী নামটা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এটা কিভাবে ঘটে গেল আর কখন ঘটলো সারা সেটা নিজেই জানে না। তাই তো আজ কান্না পাচ্ছে। কেন কান্না পাচ্ছে সারার? বিষণ্ণ মন নিয়ে সারা কোচিনে গেল। কোচিনেও মন বসছে না তার, অশান্তিতে পুড়ে যাচ্ছে হৃদয়। কোচিং শেষ করে ছোঁয়া সারার হাত ধরে বলল, এনি প্রবলেম সারা? সারা তার সমস্যা লুকিয়ে জবাব দিল, ওই না তো। ছোঁয়ার সন্দেহ হলো।
আবারও প্রশ্ন করলো, রসুন স্যারের সাথে কিছু হয়েছে? কি হবে? ওনাকে কি আমি ভালোবাসি নাকি? ভালোবাসিস কিনা জানতে তো চাইনি। সারা অন্যমনস্ক হয়ে জবাব দিল, এমনি ভালো লাগছে না, পেটে পেইন হচ্ছে খুব। না ছোঁয়া সন্দেহবশত প্রশ্ন করলো, মাস শেষ নাকি? তো দেরি আছে। তাহলে হঠাৎ? সারা একটু নিশ্চিন্ত হয়ে উত্তর দিল, বুঝতে পারছি না। মেবি গ্যাসের সমস্যা। সারা অন্যমনস্ক হয়ে উত্তর দিল। হতে পারে। ছোঁয়া এবার এক্সাইটেড হয়ে উত্তর দিল। জানিস তন্ময় কি করেছে? সারা বেশ আগ্রহ নিয়ে প্রশ্ন করলো। ছোঁয়া লজ্জা পেয়ে বলল, কালকে আমাকে চুমু দিয়েছে। লজ্জায় সারা রাত ঘুম হয়নি আমার। তন্ময় এমন নির্লজ্জ কবে হলো? সারা একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ভদ্র ছেলেটাকে এভাবে খারাপ বানিয়ে ফেললি? আমি কিভাবে খারাপ বানালাম? সারা ছোঁয়ার চুল টেনে ধরে বলল, তুই ছাড়া অন্য মেয়েকে তো চুমু দিচ্ছে না, এর মানে তুই ওকে খারাপ বানাচ্ছিস। কথা বলতে বলতে দুজন কলেজের ভেতরে প্রবেশ করলো। কলেজে প্রবেশ করতেই দেখলো রোশন স্যারের পাশে 3টে মেয়ে, কি নিয়ে যেন কথা বলছে তারা। ছোঁয়া সারাকে খোঁচা দিয়ে বলল, দেখ রসুন স্যার তো দুলাভাই দাঁড়িয়ে আছে, চারিদিকে এত ছেলে, অথচ আমাদের দুলাভাইয়ের মতন সুদর্শন ছেলে একটাও নেই। সারা, ইউ আর লাকি। সারা ঘাড় কাত করে গম্ভীর হয়ে ছোঁয়ার দিকে তাকালো। এর মানে প্রশংসা একটু বেশি হয়ে যাচ্ছে না? কেউ বলেছে এই লোককে নিয়ে এত বাড়িয়ে বাড়িয়ে বলতে? সারার তাকানো দেখে ছোঁয়া চোখ নামালো। সে বুঝেছে এত প্রশংসা করে বিরাট অন্যায় করে ফেলেছে সে। তাই চুপি চুপি সারাকে বলল, প্রশংসা কি একটু তুলে নেব বেব? সারা আবারও দাঁত কিরমির করে ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়া দ্রুত চোখ নামিয়ে মাটিতে দৃষ্টি নিক্ষেপ করলো। এমনিতেই মেয়েগুলোকে রোশন স্যারের পাশে দেখে সারার মেজাজ আবারও খারাপ হয়ে গেছে। একবার বাড়ি থেকে এক মেয়ের সাথে অশান্তি করে এসেছে, এখানে আবার এই মেয়েগুলো পারলে তো ওনার গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ছে। যেখানে যাব মেয়ে আর মেয়ে, মেয়ে কেলেঙ্কারি ছাড়াই চরিত্রহীন লোকের কিছুই নেই। খালি নিজের বউয়ের কাছে এসে এমন ভাব দেখায় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। অন্যদিকে ঠিকই মেয়েদের সাথে ইটিস পিটিস করতেই থাকে। মেয়েগুলা না হয় বেহায়া, উনি কি জানেন না ওনার বউ আছে, বিবাহিত পুরুষ হয়ে মেয়েদের সাথে কথা বলছে। রাগে সারার সমস্ত শরীর যেন ফেটে পড়ছে। বেশি রাগ হচ্ছে মেয়েগুলোর হাসি দেখলে। কি বলছে মেয়েরা যে ওনাকে হেসে হেসে? সারা আর এক পাও বাড়ালো না, রোশনের দিকে তীব্র বিরক্তি চোখে তাকালো। মন চাইছে এক্ষুনি সব গিলে খেয়ে ফেলতে। যা আমার তা আমার, আমার জিনিসের চারপাশে অন্য কারোর হস্তক্ষেপ আমি মেনে নিব না। আমি ভালোবাসি বা না বাসি, উনি আমাকে ভালোবাসবেন এবং আমার জন্য দিওয়ানা হবেন। আমি পাত্তা দিব না, উনি সহস্রবার সেধে সেধে ভালোবাসার আদায় করে নেবেন। সারার স্বাভাবিক মুখটা হঠাৎ বিরক্তি দেখে রোশন টের পেল তার আশেপাশে মেয়েদের উপস্থিতি সারাকে জেলাস ফিল করাচ্ছে এবং সারা মনে মনে ঝগড়া করছে। যে মেয়েগুলো ছটফটে ধরনের হয়, ওরা রাগ হলেই মনে মনে প্রচুর ঝগড়া করে। রোশনের মনে মনে খুশি হলো। সে চায় সারা আজীবন এমন হিংসুটে থাকুক, অন্তত তার ব্যাপারে। প্রিয় মানুষের আশেপাশে অন্য মানুষের আগমন যদি জেলাস ফিল না করায়, তাহলে সে কখনো তাকে ভালোবাসেনি। রোশন মনে মনে বলল, মুখ ফাটবে তবুও মুখ ফুটবে না। মনে মনে ঝগড়া না করে সরাসরি এসে ঝগড়া করো। তোমার এই ঝগড়াটা আমি ভীষণ ভালোবাসি সারা। ছোঁয়া একবার রোশন আর একবার সারার দিকে তাকাচ্ছে। একজনের গম্ভীর মুখ আর একজনের রাগান্বিত চোখ। ছোঁয়া আস্তে করে দুজনের মাঝ থেকে কেটে পড়ে দূরে গিয়ে দাঁড়ালো। সারা রোদে দাঁড়িয়েই আছে। রোশন জানে এখন তার বউকে জোরাজুরি করে সরানো যাবে না। রোদ লাগিয়ে বাসায় গিয়ে বলবে মাথায় পেন হচ্ছে। রোশন সারার দিকে এগিয়ে গেল। সারার সামনাসামনি দাঁড়িয়ে থমথমে কণ্ঠে বলল, এভাবে রোদে দাঁড়িয়ে আছো কেন? মুখ লাল হয়ে গিয়েছে। সারা অগ্নিঝরা মুখে রোশন স্যারের দিকে তাকিয়ে বলল, মুখ কালো হোক গোলাপি হোক, আপনার কোনো সমস্যা? আমার মুখ আমি বুঝবো। রোশন পকেট থেকে একটা সাদা রুমাল বের করে সারার মাথায় দিয়ে আগের ন্যায় গম্ভীর কণ্ঠেই বলল, নো, আই হ্যাভ নো প্রবলেম। বাট কার সাথে ঝগড়া করে হেরে গিয়েছো? ঝগড়াতে চ্যাম্পিয়ন মেয়ে কার কাছে হারলো? সারা আবারও অগ্নি চোখে রোশনের দিকে তাকিয়ে বলল, বাবা আমার কপালটা পোড়ালো, এমন মেয়ে কেলেঙ্কারিতে
জড়ানো পাত্রের সাথে বিয়ে দিয়েছে। যেখানে যাবে শুধু মেয়ে আর মেয়ে, সারা জীবন মেয়েদের সাথে আমাকে ঝগড়া করেই যেতে হবে। রোশন ছোট্ট করে একটা কাশি দিয়ে বলল, মেয়ে কেলেঙ্কারি মানে? কথাটা আমাকে বললে? সারা আবারও রোশনের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, এমনভাবে অবাক হলেন যেন মেয়েদের ছায়াও মারান না আপনি। ঘরে মেয়ে, বাহিরে মেয়ে, সব জায়গায় মেয়ে। কলেজের সব মেয়েরা আপনার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, আপনার তো ভালোই লাগে। লাগবে না কেন? মেয়েরা তাকালে সবারই ভালো লাগে। রোশন আশেপাশে তাকিয়ে বলল, কলেজের সবাই আমার স্টুডেন্ট, ভুল বুঝছো কেন? আর বাড়িতে যা আছে? রোশন খানিকটা অবাক হয়ে প্রশ্ন করলো, বাড়িতে কে আছে? জিনাত, ও আমার কাজিন হয়। সারার বিরক্তির মাত্রা বাড়লো এবারে। সে রোশনকে বলল, ফটোগ্রাফারকে বলে দিন আমাদের একসাথে কোনো ছবি যেন না করে। রোশন আবারও অবাক হলো, আবারও প্রশ্ন করলো, কেন? সারা পেটের মাঝে চেপে রাখা কথাগুলো এবার বের করে দিল, ঘর ঘর করে বলে দিল, আমাকে বিয়ে করেছেন কি জন্য আপনি? আপনার কাজিনকে বিয়ে করলেই তো পারতেন। তার সাথে তার ওয়ালে জয়েন্ট ছবি টাঙানো হয়েছে। আমার সাথে ছবির কি দরকার? আপনি জিন্নাতের সাথে অতীতে কি কি করেছেন যার জন্য জিন্নাত আমাকে আজ আজে বাজে কথা শোনালো? এর কৈফিয়ত না দিলে আপনার সংসার আর আমি করব না। রোশন বুঝতে পারলো জিনাত বাড়ি থেকে মিথ্যা কিছু বানিয়ে বলেছে। রোশন শান্ত কণ্ঠে বলল, বিষয়টা বাড়ি গিয়ে দেখছি। হ্যাঁ দেখুন, যা খুশি করুন। আপনার বাড়ি আমি আর যাচ্ছি না। যান জিন্নাতের সাথে গিয়ে থাকুন, আপনার নাইসের সাথে। রাত দিন জিন্নাতকে বলবেন নাইস দেখাচ্ছে, নাইস বুকিং, ইউ আর মাই নয়েস। সারার আগে গট গট করতে করতে কলেজ গেট পার হয়ে গিয়ে রিকশায় উঠল। আকাশে তখন উথাল পাথাল করা মেঘ, বৃষ্টি নামবে এক্ষুনি। বলতে বলতেই বড় বড় কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো রিকশাওয়ালার মাথার উপর। রিকশাওয়ালা সারাকে বলেই এক সাইডে দাঁড়ালেন তিনি। সারা এক মুহূর্ত দেরি না করে রিকশা থেকে নামলো। রিকশাওয়ালার ভাড়ার টাকা শোধ করে একটা দোকানের নিচে গিয়ে দাঁড়ালো। বারবার ফোনের ভাইব্রেশনে ব্যাগ কাঁপছে। 19 বার রোশনের নাম্বার থেকে কল এসে গেছে ইতোমধ্যে। সারা বিরক্ত হয়ে রোশনের নাম্বারটাই ব্লক করে দিল। কেন দিন দিন সারা ডেসপারেট হয়ে যাচ্ছে? কেন এমন হচ্ছে তার সাথে? মনের মাঝে অশান্তির দাউ দাউ করা আগুন। কোন আগুনে পুড়ছে সারা, সে তা জানে না। এই মুহূর্তে সে কি চায় সে সেটাও জানে না। সে শুধু জানে সে ভালো নেই। মন আর মস্তিষ্কে কি চলছে সারা বুঝে উঠতে পারছে না। আরিয়ানের প্রতি তীব্র ঘৃণা হয়, অতীতের সময়ের জন্য আফসোস হয়, ঘৃণা হয় নিজের প্রতি। কেন সে আরিয়ানকে ভালোবেসেছিল? এত সুন্দর হয়েও নিজের খালাতো ভাইয়ের থেকে ঠকতে হয়েছিল তাকে। এরপর জীবনে হুট করে একজনের আগমন হলো। তার সাথে কিছুদিন থাকতে থাকতে জীবনে দ্বিতীয়বার মনে হচ্ছে সে আবারও প্রেমে পড়েছে। কিন্তু যার প্রেমে পড়েছে সে কি আদৌ কিছু বোঝে? সে কি আমার অনুভূতির সাড়া দেবে কোনোদিন? সে কেন বুঝছে না আমি কি চাই? আমি আমার অনুভূতি নিংড়ে দিতে চাই তাকে। অশান্ত হৃদয়ে প্রশান্তি চাই। সারা ফোনটা ব্যাগে রেখে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। কোথায় যাচ্ছে সে জানে না। চারিদিকে মেঘ ডাকছে, প্রবল বৃষ্টি শুরু হলো। অকারণেই তার ভীষণ কান্না পাচ্ছে। তার এই আচরণটা খানিকটা অস্বাভাবিক বটে। একটা মেন্টাল মানুষের মতো বাড়াবাড়ি রকমের আচরণ। রোশন চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। কোথায় গেল সারা? এভাবে তার নাম্বারটাই বা ব্লক করলো কেন? রোশন নিজেই পাগলের মতো করে খুঁজতে শুরু করলো সারাকে। বৃষ্টিতে ভিজে শহরের অলিতে গলিতে খুঁজতে শুরু করলো। নাম্বার ব্লক করাতে টানা মেসেজ করতে শুরু করলো, কিন্তু তাতেও কাজ হলো না। রোশন উপায় না পেয়ে অন্য মানুষের ফোন চেয়ে ফোন দিতে লাগলো। সারা অতিষ্ঠ হয়ে এইবারে ফোনটাই বন্ধ করে ফেললো। অচেনা রাস্তার এক গলি দিয়ে প্রবেশ করে সারা এলোমেলো পায়ে হাঁটতে লাগলো। তখন সন্ধেবেলা। রাস্তা থেকে একটা বেলি ফুলের মালা কিনলো মৃন্ময়। এই বৃষ্টিময় সন্ধ্যায় একটা বেলি ফুলের মালা তরিকে দিতেই হবে, ও ভীষণ খুশি হবে। পিহুর ঘর থেকে 7 কাহন বইটি এনে জানালার পাশে বসে পড়ছে তরি। বই পড়া তার অতি প্রিয় একটি শখ। কতদিন হয়েছে সে বই ছুঁয়ে দেখেনি। অথচ ছোটবেলায় স্বপ্ন ছিল বড় হয়ে সে ডাক্তার হবে, বড় একটা বুকশেলফ থাকবে, আর শেলফ ভর্তি সমরেশ মজুমদার আর রবীন্দ্রনাথ ঠাকুরের সব বই থাকবে। তরির মা বলতেন,
তরি ছোটবেলায় ভীষণ চঞ্চল ছিল। পারিবারিক কলহের শিকার হয়ে তরি আজ মন মরা একটি মেয়ে। যে মেয়েটি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল, সেই মেয়েটি আজ কতদিন বই ধরে রাখেনি। লেখাপড়ার অধ্যায় বন্ধ হয়ে গিয়েছে তার জীবন থেকে। তরির মায়ের ছিল ব্লাড ক্যান্সার। দিনের পর দিন ভুগেছেন, অথচ ঠিকভাবে চিকিৎসা করেনি তরির বাবা, কখনো ডাক্তারের কাছেও নেয়নি। তরির মায়ের বয়সও কম ছিল, মাত্র 15 বছর বয়সে মা হয়েছিলেন তিনি, আর 30 বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন। তরির মায়ের কপাল প্রথম থেকেই খারাপ। তার বাবা মেয়েকে বোঝা মনে করতেন। টাকার লোভে 15 বছর বয়সী মেয়েকে তার দ্বিগুণের চেয়েও বেশি বয়স্ক লোকের সাথে বিয়ে দেয়। লোকটার বয়স বেশি হলেও তরির মা তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছিল। বয়স বেশি হওয়াটা সমস্যা ছিল না, কিন্তু আসল সমস্যা ছিল তার চরিত্রে। বয়স্ক মানুষ, চেহারা খারাপ মানুষ নিয়েও সংসার করা যায়, কিন্তু চরিত্রহীন মানুষ নিয়ে তো আর সংসার হয় না। তারপরেই শরীরে মরণ ব্যাধি বাসা বাঁধে। নিজের জীবনে লেখাপড়া শেখা হয়নি বলে মেয়েকে নিয়ে তার স্বপ্ন ছিল অগাধ, কিন্তু সেই স্বপ্ন তরির মায়ের মৃত্যুর পরে মরে যায়। আসলে যার কপাল খারাপ হয় তার কপালে কোনো দিনই সুখ হয় না। নিজের বাবার খারাপ চরিত্র দেখে বড় হয়ে তরি আজ পুরুষ মানুষ দেখলেই ভয় পায়। তবে তার কাছে পুরুষ মানুষ মানেই আজ খারাপ। কিন্তু চাইলেই কি আর সব করা যায়? মন বড় অদ্ভুত জিনিস। পুরুষ মানুষ হাজারো ঘৃণা করার পরেও মৃন্ময়ের প্রতি কেমন যেন একটা টান অনুভব হয় তার। মৃন্ময়কে দেখতে ইচ্ছে করে বারংবার। বুকের মাঝখানটায় দুরু দুরু করে মৃন্ময়ের জন্য। এই তো সেদিনের কথা, তরি রাগ করেছিল। সেদিন দিশা আর তরির বাবা সিনেমা দেখতে গিয়েছিলেন। মৃন্ময় জোর করে তরির রুমে গিয়েছিল পিহুকে নিয়ে। তরির দুর্বলতা আর ভয়ভীতি থেকে মৃন্ময় তরির মনে সাহস জুগিয়েছিল। দিশা বা তার বাবা যদি খারাপ ব্যবহার করে তাহলে সে যেন প্রতিবাদ করে। সে যতদিন চুপচাপ সহ্য করবে তারা আরো খারাপ ব্যবহার করবে এবং করেই যাবে। তাছাড়া তরি যেন আবার পড়ালেখা শুরু করে। কেন যেন মনে হয়েছিল তরির মা এসে তরিকে বোঝাচ্ছেন। সেদিনের পর থেকে মৃন্ময় যেন তরির ভরসার জায়গা। তরি সাতকাহন বইটা ছেড়ে একটা চকলেট বক্স বের করলো। মৃন্ময় পিহুর হাত দিয়ে সেদিন পাঠিয়েছিল এটি। সেই বক্সে ছিল একটা চিরকুট। চিরকুটে লেখা ছিল, তুমি হাসলে মনে হয় একটা স্বচ্ছ পদ্ম ফুল। তারপর যে কত হাজারবার সরি বলেছিল তা গোনা হয়নি তরির। তার মায়ের মতো এই প্রথম কেউ তার রাগের কেয়ার করেছিল। সেদিনের পর থেকে তরি চিরকুটটা রেগুলার একবার করে পড়ে আবারও চকলেটের বক্সে রেখে দেয়। একটা চকলেটও সে খায়নি এখান থেকে। এরই মাঝে হঠাৎ দিশা তরির রুমে এসে চকলেটের বক্সটা তরির হাত থেকে ছো মেরে নিয়ে বলল, প্রেম করতেছো? তরির রুচিতে বাঁধে দিশার সাথে কথা বলতে। বাবাকে বিয়ে করার পর থেকেই এই মেয়েটাকে সে অপছন্দ করে। এখন মৃন্ময়ের দিকে আকৃষ্ট দেখে আরো বিরক্তি লাগে। তরি গম্ভীর কণ্ঠে বলল, উঠে দাও। হিংসায় দিশার চক্ষু ছুটে যাচ্ছে। বেশ রাগান্বিত কণ্ঠে সে বলল, আমার প্রশ্নের আগে উত্তর দাও, প্রেম করতেছো কার সাথে? তরি ঘৃণা ভরা দৃষ্টিতে দিশার দিকে তাকিয়ে বলল, আমি বলতে আগ্রহী নই। দিশা আবারও রাগান্বিত কণ্ঠে বলল, তোমার মুখে দেখছি বুলি ফুটেছে। বুলির কি হলো? দিশা এবার মৃন্ময়ের নাম ধরেই বলল, কে দিয়েছে এটা? মৃন্ময়? তরি চকলেটের বক্সটা ছো মেরে দিশার হাত থেকে নিয়ে নিল। বলল, মৃন্ময়ের প্রতি আমার এত আগ্রহ নেই যেটা তোমার আছে। মৃন্ময়ের তরির প্রতি এই আকৃষ্টতা দিশাকে পোড়াচ্ছে। সে চাইছে না মৃন্ময় তরির কাছাকাছি আসুক। দিশা খুব চিল্লা পাল্লা করে তরির বাবাকে ডাকলো। তরির বাবা এগিয়ে আসতেই দিশা বলল, তোমার মেয়ে কার সাথে যেন প্রেম করছে। আমি সেটা জানতে চাইলেই আমার গায়ে হাত তুলেছে। দেখো ওর হাতে চকলেট। কে দিয়েছে এসব? আমি না হয় ওর সৎমা, তাই বলে আমার গায়ে হাত তুলবে? তরির বাবা কোনো কথা না শুনেই তরির দুই গালে খুব জোরে চর বসিয়ে দিলেন। তরির ঘাড় ধরে রুম থেকে ধাক্কা মেরে বললেন, দূর হো আমার চোখের সামনে থেকে। 7 দিনের মাঝে তোর বিয়ে দিয়ে দিব আমি। দুঃখে কষ্টে প্রচন্ড বৃষ্টির মাঝে তরি ঘর ছেড়ে বেরিয়ে গেল। কোথায় যাবে সে? কে দেবে তাকে আশ্রয়? পৃথিবীতে কি কেউ আছে যে তাকে একটু আশ্রয় দেবে? কেউ কি নেই তার অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য?
বাসা থেকে বের হতেই তরি দেখলো ছাতা হাতে মৃন্ময় একটা ফুলের মালা নিয়ে এগিয়ে আসছে। তরিকে দেখেই মৃন্ময়ের অবস্থা হলো মেঘ না চাইতেই জলের মতো। মৃন্ময় আজ ভেবেই এসেছে এই বৃষ্টিটা সে পিহুর সাহায্য নিয়ে তরির সাথে কাটাবে। বাড়িতে ঢোকার আগেই তরির দেখা মিলল। মৃন্ময়কে দেখেই তরির মনে হলো এই পৃথিবীতে একমাত্র আপনজন তার মৃন্ময়। নিজেকে আর সামলাতে পারল না, ছুটতে গেল মৃন্ময়ের কাছে। আকস্মিক মৃন্ময়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। এমন কিছু হবে মৃন্ময়ের জন্য আজ অপেক্ষা করছে মৃন্ময় তা জানতো না। শরীরে যেন কাঁপতে শুরু করলো, হৃদস্পন্দনের গতিবেগ যেন থেমে গেল। দুই ঠোঁটের মাঝে ফাঁকা হয়ে গেল তার। কি যে ঘটে গেল তার মন আর শরীরে সে টের পেল না। কেবল কিঞ্চিত হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ সৃষ্টিকর্তা, আজ আমার বর্ষণ সঙ্গীকে খুঁজে পেয়েছি। তরি প্রচন্ড কান্নায় ঢলে পড়ল মৃন্ময়ের বুকে। কষ্টের তীব্রতা যেন আজ ক্রমশ বেড়েই চলেছে। মৃন্ময়ের পরম স্নেহে তরিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল,